আপনি মেকআপ পারেন না, আপনি কেন শেখান? ওটা কিন্তু আমার গায়ে লেগেছিল। আমি তারপরে কলেজে গিয়ে প্রপার মেকআপ শিখেছি। ভালো কিছু যদি আপনি করেন, আপনি যদি পৃথিবীর সবথেকে ভালো কাজটাও করেন, সেটা নিয়েও মানুষ দুটো নেগেটিভ কথা বলবে। আমি আবার ইগনোর করতে পারি না, আমি একটু প্রতিবাদী। তারা আমাকে বলে যে আমি তাদের সাহস দেই বা আমার এই একা পথ চলাটা তাদের অনুপ্রেরণা দেয়। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ শিমুল। আমার শুরুটা হয় হচ্ছে ইউকে থেকে। তখন আমি ইউকে মুভ হয়েছি মাত্র বছরখানেক হলো। তো আমি টুকটাক মেকআপ করতে পছন্দ করতাম, বরাবরই ছোটোবেলা থেকেই কাজিনদের ওপরে মেকআপ করে দিতে পছন্দ করতাম, নিজে একটু কমই করতাম। তো নিজের ওপর যখন মেকআপ করা শুরু করলাম, বিভিন্ন তখন তো ফেসবুক গ্রুপে আমি আছি। তো অনেকে আমাকে বলতো, আপু আপনি কীভাবে এটা করেন, কীভাবে ওটা করেন, বা কী প্রোডাক্ট ইউজ করেছেন। আমার কাছে ব্যাপারগুলো খুব নতুন ছিল তখন। তো ইউটিউবে টুকটাক মেকআপ টিউটোরিয়াল দেখতাম। তখন আমি কোনো বাঙালি মেকআপ টিউটোরিয়াল কিন্তু দেখিনি। তো হঠাৎ করে আমার হাজব্যান্ডকে আমি একদিন বললাম, আমার লেট হাজব্যান্ড, তাকে আমি বললাম যে সবাই তো এরকম চায় যে একটু বলি যে কী প্রোডাক্ট বা কী করেছি। তো আমাকে বলে যে তুমি এক কাজ করো, তুমি একটা ভিডিও করে আপলোড করে দাও। ওই প্রথম সেই তার আইফোন 6টা বের করে একটা ছোট ভিডিও করে দিল। পুরোটা একটা টেকে করলাম ভিডিওটা। কন্ট্যুরিং ভিডিও ছিল, ওইটা আমি পোস্ট করলাম। খুব সাড়া পেলাম, জিনিসটা অনেক নতুন মনে হলো আমার কাছে এবং সবার কাছেও, কারণ বাংলায় মেকআপ টিউটোরিয়াল আমি তখন কাউকে দেখিনি। সেই থেকেই শুরু, 2014-এর শেষ থেকে শুরু করেছিলাম। তারপর অনেক সাড়া যখন পেলাম, তখন আমার মনে হলো আচ্ছা, মানুষজন যে আমার থেকে জানতে চাচ্ছে, শিখতে চাচ্ছে, আমি নিজে কতটুকু জানি, আমার তো নিজের জানতে হবে। তখন আমার হাজব্যান্ড আমাকে বলল যে তুমি এক কাজ করো, তুমি মেকআপ নিয়ে লেখাপড়া করতে পারো। আমার কাছে কিন্তু ব্যাপারটা খুব অবাক লেগেছিল, কারণ আমি জানতাম না যে মেকআপ নিয়ে প্রপার কলেজে গিয়ে লেখাপড়া করা যায়, এটা আমার আইডিয়া ছিল না তখন। তো তখন আমরা যেখানে থাকতাম ওয়ার্ডিংয়ে, এটা ওয়েস্ট সাসেক্স কাউন্টিতে, ওখানকার নর্থব্রুক কলেজ থেকে আমি লেভেল 2 অ্যান্ড লেভেল 3 করলাম আমার মেকআপ নিয়ে। সো প্রপার লাইসেন্সড হলাম, সার্টিফাইড হলাম। তারপরে আমি মেকআপের জার্নিটা বলতে গেলে ওভাবেই শুরু। তারপর থেকে তো আমি আস্তে আস্তে ওয়ার্কশপও করলাম বাংলাদেশে অনেক, 2016 থেকে। আর ইউটিউবিংটা মেকআপ নিয়ে তো আমার চলছেই। তারপরে যখন হলো, তারপরে 2016 থেকে আমি বাংলাদেশে মেকআপ ওয়ার্কশপ করা শুরু করি। আমার প্রথম ওয়ার্কশপ 2 দিনের ছিল, যেখানে 107 জন স্টুডেন্ট হয়েছিল, যেটা আমি তখনকার সময় আমি দেখিনি এত বড় ওয়ার্কশপ কোথাও হয়েছে। এবং সেটা আমার অনেক বড় একটা অনুপ্রেরণা, নিজেকে আরও স্কিলড করার, আরও শেখার এবং শেখানোর। তারপর থেকে আমি প্রতি বছরই আসি বাংলাদেশে, এসে আমি ওয়ার্কশপ করি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট এইসব জায়গায় আমি ওয়ার্কশপ করি। গত বছরও করেছিলাম টোটাল 7টা ওয়ার্কশপ, এবছরও করছি আমি। আর আরেকটা যেটা হয়েছে, এই মেকআপের কারণে অনেক মানুষজন যেহেতু আমাকে চিনতে পেরেছে, তারা আমার সম্পর্কে অনেক বেশি জানতে চাইতো, আমার পার্সোনাল লাইফ নিয়ে অ্যান্ড সব কিছু নিয়ে। আমার সময় ওটা হয়ে উঠতো না। সো যখন লকডাউনটা শুরু হলো, তখন আমাদের হাতে যেহেতু অনেক সময় ছিল, তো এই জন্য আমার মনে হলো আচ্ছা আমি একটু ব্লগিংটা শুরু করি। তারপরে আমি ব্লগিংটা শুরু করলাম। মোস্টলি আমি চেষ্টা করেছি লাইফস্টাইল নিয়ে ব্লগিং করতে। দেশের বাইরে আমরা প্রবাসীরা কিভাবে আছি, কিভাবে আমরা সারভাইভ করছি। স্পেশালি আমি ততদিনে আমার হাজব্যান্ড উনি মারাও গিয়েছেন, যে কিনা অ্যাকচুয়ালি আমার লাইফের অনেক বড় সাপোর্ট ছিল, আমার ক্যারিয়ারের অনেক বড় সাপোর্ট ছিল। সো এটাই আমি আমার ব্লগে তুলে ধরার চেষ্টা করেছি, যে দেশের বাইরে ইংল্যান্ডের মতো একটা জায়গায় সিঙ্গেল হিসেবে আমরা কিভাবে সারভাইভ করতে পারি, আমাদের চাওয়া পাওয়া না পাওয়া সব কিছু নিয়ে। এবং দেখলাম আরও বেশি সাড়া পাচ্ছি আমি তখন থেকে। সো এইভাবে আমি আমার ব্লগিং জার্নিটাও শুরু করি। আর মেকআপটা তো আমার চলছেই টিল নাও। যে দেখো আমার কার্টুনগুলো কি অবস্থা, সব আমি প্যাক করেছি। ইটস আ ভেরি হার্ড জব, সিরিয়াসলি, বাট করতে হয়েছে, কিছু করার নেই, দেয়ার ইজ নো শর্টকাট। সো আজকে মুভিং হচ্ছে, অ্যান্ড অ্যাজ ইউ গাইজ ক্যান সি মাই ফেস, আমার ফেস ভয়াবহ বাজে লাগছে। আমি রাতে ঠিকমতো ঘুমাই নাই, অনেক রাত ধরে আমি ঠিকমতো ঘুমাতে পারছি না। আই ডোন্ট নো, জাস্ট টু মাচ স্ট্রেস। সো আমি যখন মেকআপটা করতাম, মেকআপ তো আমি 18-র আগ পর্যন্ত শুধু আমার মেকআপ চ্যানেলটাই ছিল। তারপরে আমি যখন লকডাউনের সময় আমি যখন ব্লগিং চ্যানেলটা শুরু করলাম, তখন আমি একটা ডিফারেন্ট জিনিস খেয়াল করলাম। ওই বছর যখন পরের বার যখন আমি বাংলাদেশে আসলাম, মেকআপের সময় একটা সার্টেন এজ অফ গ্রুপ আমাকে ফলো করতো, মোস্টলি মেয়েরা, এবং তাদেরও একটা এজ গ্রুপ ছিল। কিন্তু যখন আমি ব্লগিংটা শুরু করলাম, আমি খুব অবাক হয়ে দেখলাম, যেটা আমার খুব ভালো লেগেছে, যে সব বয়সী ছেলে এবং মেয়ে আমার ব্লগ দেখে। আমি ফেয়ার করতাম, এখানে বিভিন্ন রকম ফেয়ার যেমন হয় ওরকম ফেয়ার করতাম। ওখানে আমি দেখেছি যে মেয়েরা তাদের নানিকে নিয়ে এসেছে, যে আমার নানি আপনার ব্লগ দেখে।
সেই নানি আমার মাথায় হাত দিয়ে আমাকে দোয়া করে গেল। আমার সত্যি আমার চোখ দিয়ে সেদিন পানি চলে এসেছিল। আমার জিনিসটা ভালো লেগেছিল যে একজন নানি, সে আমার ব্লগ দেখবে আমি কখনো চিন্তা করিনি। সে আমাকে বলে আমি দেখি তুমি কাঁচামরিচ দিয়ে ভাত খাও। জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ছোট ছোট বাচ্চারা, মানে 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চারা, স্কুল কলেজের বাচ্চারা আমাকে ফলো করে, শুধু মেয়েরা না, ছেলেরাও। অনেক হাজবেন্ড তার ওয়াইফকে নিয়ে এসেছে যে আমার ওয়াইফ আপনাকে ফলো করে, অনেক ওয়াইফ তার হাজবেন্ডকে নিয়ে এসেছে যে আমার হাজবেন্ড আপনাকে ফলো করে, আমার হাজবেন্ডের মাধ্যমে আপনাকে চিনেছি। সো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে একটা বড় একটা অ্যাচিভমেন্ট, যেটা আমি আমার এই ব্লগের থ্রুতে আমি মানুষের কাছে গিয়েছি। আর ব্লগ ব্যাপারটা আমি সবসময় বলি এন্টারটেইনমেন্ট পারপাসে। এই যে আপনি নেগেটিভ কথা বললেন না, অনেকে এসে বলে এগুলো করে কি লাভ, এগুলো কেন করছেন, এগুলো কে দেখবে। আমার কথা হচ্ছে যে আমরা তো এন্টারটেইনমেন্টের জন্য কত কিছুই করি, এন্টারটেইনমেন্ট থেকে কিছু শিখতে হবে এমন তো না। তো আমি চেষ্টা করি আমার ব্লগে তারপরেও কিছু শিক্ষণীয় ব্যাপার রাখতে। যেমন যখন আমি ভিসা পেলাম, আমি শেয়ার করলাম ভিসার প্রসেসটা কি হতে পারে দেশের বাইরে, বা দেশের বাইরে যাওয়ার প্রসেসটা কি হতে পারে আমি যে ভিসায় গিয়েছি সেটাতে, বা লেখাপড়া যে আমি করছি এটা কি হতে পারে, এইসব দেখালাম। ইউকের পরিস্থিতি শেয়ার করি, লকডাউনের সময় কেমন গেল, এখন কেমন যাচ্ছে। এটার সাথে আমি এন্টারটেইনমেন্টটাও রাখার চেষ্টা করি আমার ব্লগ চ্যানেলে। আর মেকআপটা তো আমি বলবো পিওরলি এডুকেশনাল, ওখান থেকে আপনারা মেকআপ শিখবেন। সো এটাই বলবো যে ব্লগের মাধ্যমে আমি আসলে মানুষের অনেক কাছে পৌঁছাতে পেরেছি। ভিডিওটা শুরুই করলাম না, আর আমি শিওর যে তোমাদের ভালো লাগা শুরু হয়ে গিয়েছে অলরেডি। ইটস স্কেরি। চ্যানেল কেন খুলি আমি? আই এম সরি, আমি চ্যানেল খুলে আপনাকে ভয় পাইয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল, আমি চ্যানেল খুললে আপনার বাসায় কি বজ্রপাত হয় কিনা আমি জানি না। আপনি স্কেরি কেন বললেন? আর কত টাকা লাগবে আপনার আমাকে বলেন। আপনার যদি এত টাকাই থাকে, that's good for you. আপনার তাহলে তার চ্যানেল খোলার দরকার নাই। তো এত চ্যানেল খুলি কেন আমি? কারণ আমার ভালো লাগে, অ্যান্ড অ্যাকচুয়ালি আই ক্যান। আপনিও চাইলে খুলতে পারেন, এটা ফ্রি এবং সবার জন্যই। হ্যাঁ, আমি মনে করি আমরা বাঙালি যে মেয়েরা আছি, আমরা দেশে থাকি, দেশের বাইরে থাকি, সিঙ্গেল থাকি, হাজবেন্ড নিয়ে থাকি, ফ্যামিলি নিয়ে থাকি, সবারই কম বেশি এটা শুনতে হয়। আর নেগেটিভ মন্তব্য বলতে গেলে প্রথম অনেক কষ্ট পেতাম। প্রথমে একরকম ছিল, তখন হাজবেন্ড ছিল, যখন হাজবেন্ড নেই তখন আরেক ধরনের কথা শুনতাম। কষ্ট সবসময় পেয়েছি, মানুষ তো হাজার হলো। কিন্তু ব্যাপারটা হয় কি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি দেখি যে আমাকে কতগুলো মানুষ ভালোবাসে। সেই অর্থে যদি আমি দেখি 3জন 4জন ছাড়া বাকিরা সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। কত মেয়ে আমাকে ইনবক্স করে এবং তাদের লাইফ স্টোরি আমাকে বলে, যেটা আমার জানার দরকারও নেই। তারা আমাকে বলে যে আমি তাদের সাহস দেই, বা আমার এই একা পথ চলাটা তাদের অনুপ্রেরণা দেয়। এসবের কারণে না ওই নেগেটিভ কথাগুলো আসলে আমার গায়ে লাগে না। আর আমি মনে করি যে নেগেটিভ কথা মানুষ বলবেই। ভালো কিছু যদি আপনি করেন, আপনি যদি পৃথিবীর সব থেকে ভালো কাজটাও করেন, সেটা নিয়েও মানুষ দুটো নেগেটিভ কথা বলবে। সো পজিটিভ নেগেটিভ সোশ্যাল মিডিয়াতে থাকবে, এটা আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং এভাবেই আমরা কাজ করে যাচ্ছি। অভিনয় বলতে আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগে অভিনয় করতে। আমি জানি না আমাকে কেন ডিরেক্টররা দেখে না, বাট আমার ভালো লাগে, আমার অভিনয় করতে ভালো লাগে। ছোটবেলায় আমি বিভিন্ন এই ধরনের নাটিকায় অংশগ্রহণ করতাম। ছোটবেলায় একদম আমার আম্মুর খুব শখ ছিল আমি গান গাবো, যেটা আমার অ্যাকচুয়ালি স্কিল না, বাট আমার ভালো লাগতো এইসব করতে। সো রিসেন্টলি ইউকেতে আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট একটা ফেয়ার হয়, যেটা কিনা বাংলাদেশে তো বৈশাখী মেলা হয়, বাট ইউকেতে বৈশাখী মেলাটা অনেক বড় একটা ব্যাপার। কারণ ওইটা হচ্ছে একমাত্র জিনিস যেটা কিনা আমাদের একদম বাঙালিয়ানা একটা ট্রেডিশনের কাছাকাছি নিয়ে যায়, নতুন প্রজন্মকে আমরা শেখাতে পারি। সো ওয়ান অফ দ্য বিগেস্ট ইউকেতে একটা ফেয়ার হয়, যেটার মার্কেটিংয়ের দায়িত্বে আমি ছিলাম, এবং সেখানে আমাদের ওইখানকার যারা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার তাদের সবাইকে নিয়ে আমরা কাজ করি। এবং ওইখানে পরিচয় সূত্রে আমাদের এক ভাইয়ার সাথে পরিচয় হয়, জুম ব্রডকাস্টের রহমান ভাই। উনি আমাকে অফার করেন একটা মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করার, এবং এটা আমার জন্য একদমই নতুন, যেটা শুটিং হয়েছে রিসেন্টলি বাংলাদেশে। অনন্য আপু গানটা গেয়েছেন, উনি অনেক ভালো একজন শিল্পী, নতুন শিল্পী। আর এটার অর্ধেক শুটিং হবে আমি যখন ইউকে যাব তারপরে, বাট রিলিজ ডেট হচ্ছে ফেব্রুয়ারির 23 তারিখে। এটা আমার জন্য একটা নিউ এক্সপেরিয়েন্স, আমি কখনো মডেলিং করিনি কোনো মিউজিক ভিডিওতে, বাট আই এম সুপার এক্সাইটেড। অভিজ্ঞতাটা আমি বলবো ক্যামেরার সামনে দাঁড়ানো তো আমার প্রথম না। আমি আসলে ক্যামেরার সামনে খুবই কমফোর্টেবল ফিল করি। আমার সামনে এখন 1000 মানুষ থাকুক আর কোনো মানুষই যদি না থাকে, কারণ এটাই আমার কাজ। তো আমি অ্যাকচুয়ালি খুবই কমফোর্টেবল ফিল করেছি, এবং আমার সাথে যারা কাজ করেছেন ওনারাও অনেক হ্যাপি। ওনারা বারবার বলছেন যে আপু আপনি নতুন কাজ হিসেবে অনেক ভালো করেছেন। আচ্ছা, ঢাকার যেটা বাংলাদেশের যে বিজনেস, সেটা হচ্ছে দেশের বাইরের প্রোডাক্ট। আমি প্রথমত ইউকে দিয়েই শুরু করেছিলাম, ইউকের প্রোডাক্ট দিয়ে। কারণ আমাদের এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় অথেন্টিক প্রোডাক্ট কোথায় পাওয়া যায় আমরা জানি না। আর যেহেতু আমাকে মানুষজন ফলো করছে, আমার উপর তাদের একটা ট্রাস্ট আছে, তো আমার মনে হলো যেহেতু তাদের আমার উপর একটা ট্রাস্ট আছে, এই ট্রাস্টটা আমি রাখতেই পারি এই বিজনেসের মাধ্যমে। তো প্রথমে শুরু করেছিলাম ইউকের প্রোডাক্ট দিয়ে, এখন ইউএসএর প্রোডাক্ট আছে, কোরিয়ান প্রোডাক্ট আছে আমাদের, যেগুলো অনেক ফেমাস। এছাড়াও আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ব্র্যান্ড আছে, হার্বাল ব্র্যান্ড, অর্গানিক ব্র্যান্ড, তাদের প্রোডাক্টও সেল করি। তো মোস্টলি হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি স্টাফ, মেকআপ, স্কিন কেয়ার, ছেলেদের হোক, মেয়েদের হোক, বাচ্চাদের হোক,
এইসবই কিন্তু এখন আমরা আর কি আমার এখানে সেল করছি। তো ফিউচার প্ল্যান বলতে এখন যেটা আছে সেটা হচ্ছে যে বিজনেসটা আমার বাংলাদেশে যেহেতু আছে, বাংলাদেশে আমি দেশের বাইরের প্রোডাক্ট নিয়ে আসি, সেম জিনিস আমি ইউকেতে করতে চাই, যে আমাদের এখানকার প্রোডাক্টগুলো আমি বিদেশে দেখাতে চাই, মানুষকে প্রচার করতে চাই। যেমন আমি যেহেতু পাবনার মেয়ে, সিরাজগঞ্জে আমার বাসা, সিরাজগঞ্জের তাঁত কিন্তু অনেক ফেমাস আমাদের দেশে এবং দেশের বাইরেও। সেটাই আমি দেশের বাইরে স্পেশালি ইউকে এবং ইউরোপে আমি সেটা মানুষের সামনে তুলে ধরতে চাই। সো এইটাই এখন আমার নতুন বিজনেস প্ল্যান, যেটা নিয়ে অলরেডি কাজ শুরু করেছি। আর যেহেতু সিরাজগঞ্জেই আমার বাসা, আমি এবার যেহেতু বাংলাদেশে আছি, আমি একদম সোর্সিং করছি, একদম যাদের ঘরে তাঁত আছে, যারা নিজেরা তাঁত বানায়, তাঁতের শাড়ি বানায়, তাদের থেকে গিয়ে আমি প্রোডাক্ট নিয়ে আসছি। সেখান থেকে নিয়ে আমি সেটা ইউকেতে আমি এখন আমার নতুন বিজনেসটা আমি শুরু করতে চাচ্ছি। আর আমি বলতে চাই, আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যান, সেটা আমাকে ভালো কথা দিয়ে হোক আর গালি দিয়ে হোক। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা আমার ভিডিও দেখছেন, কিছু না কিছু না শিখলেও আপনারা একটু তো এন্টারটেনমেন্ট হচ্ছেন দেখে আপনাদের একটা মন্তব্য আসছে, হোক সেটা নেগেটিভ মন্তব্য। এটা আমি বলবো না যে আমি গায়ে লাগাই না, আমি অবশ্যই গায়ে লাগাই। গায়ে লাগিয়েছিলাম দেখে আমি আমার মেকআপ কোর্স শুরু করেছিলাম, আমি শিখেছিলাম, কারণ আমাকে এসে বলতো আপনি মেকআপ পারেন না, আপনি কেন শেখান। ওটা কিন্তু আমার গায়ে লেগেছিল। আমি তারপরে কলেজে গিয়ে প্রপার মেকআপ শিখেছি। সেরকম যখনই কেউ কিছু বলে আমি চেষ্টা করি ওখান থেকে শিক্ষণীয়টা কিছু নিতে। আর যারা আসে এটা সেটা বলে চলে যায়, নেম কল করে যায়, এগুলো আমি মনে করি এটা আমরা রাস্তাঘাটে গেলেও দেখবো। এটা ইগনোর করার মতো হলে আমি ইগনোর করে যাই। আমি আবার ইগনোর করতে পারি না, আমি একটু প্রতিবাদী। ছোটবেলা থেকে আমি প্রতিবাদ করতে পারি। আমার সামনে দিয়ে কেউ আমাকে বা আমার আশেপাশের কাউকে কিছু বলে যাবে নেগেটিভ কিছু, আমি আবার অনেক কিছু সহ্য করতে পারি না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গিয়ে এই ধৈর্যটা আমার চলে এসেছে, এখন অনেক কিছু ইগনোর করা শিখেছি। সো যারা দর্শক আছেন আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যান, যেভাবে আপনারা পারেন। আপনারা যদি আমাকে ভালোবাসা দিতে চান দেন, বকা দিয়ে দিতে চান সেটাও দেন, আমি সবই মেনে নিব, কারণ আপনাদের জন্যই আমি কাজ করছি। আর আমার মতো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে তাদের আমি বলবো যে যেটাই হোক, মানুষ যাই বলুক, আপনার নিজের যদি আপনি যদি ঠিক থাকেন, যে মেন্টালিটি যদি ঠিক থাকে, আপনি যদি জানেন যে আপনি একটা ভালো কিছু করছেন, সেটা আপনার প্যাশন হোক, আপনার শখ হোক আপনার ইনকাম, এটা দিয়ে তো এখন ইনকামও হচ্ছে, সো সেটা চালিয়ে যান। মানুষের কথায় কখনো থেমে থাকবেন না, সেটা আপনার পরিবার থেকে সেই বাধাটা আসুক, সমাজ থেকে আসুক, বা আপনার সোশ্যাল মিডিয়া থেকে আসুক।